আমার হবু বউকে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে হসপিটালে অ্যাবর্শন করতে আসতে দেখে পায়ের তলার মাটি সরে গেল। এই কি ছিল বিশ্বাসের প্রতিদান? না, কিছু ভাবতে পারছি না। হসপিটালের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে দেখলাম আমার হবু স্ত্রীর আপত্তিকর জায়গায় হাত দিয়ে ধরে হসপিটালে ঢুকলো। আমিও কোনো কিছু না ভেবেই তাদের অনুসরণ করতে লাগলাম। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, আমি আড়ালে লুকিয়ে পড়লাম। যা শুনলাম তা শোনার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। ডাক্তার ম্যাডাম, আমরা এক্ষুনি বাচ্চা নিতে চাচ্ছি না, বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছি। ডাক্তার বললেন, বাচ্চার বাবা কি আপনি? উজ্জ্বল মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাম, আরিফার গর্ভে আমার সন্তান। আমরা ভালোবেসে বিয়ে করেছি, এক্ষুনি বাচ্চা নিতে আমরা মেন্টালি প্রস্তুত নয়। এদিকে উজ্জ্বলের মুখে এমন কথা শুনে নিজের অজান্তে চোখ দুটি ঝাপসা হয়ে এলো। হালকা করে সব মুছতে লাগলাম। এই কি আমার বন্ধু, যাকে বাঁচাতে মৃত্যুকে পরোয়া না করে জীবন বাজি রেখেছি, রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছি। একটা চকলেট খেলেও যাকে অর্ধেক দিয়ে খেতাম, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না, আজ সেই বন্ধুই কিনা কলিজাতে আঘাত করলো। এসব কথা ভেবে কান্না করতে লাগলো। আমি আবার ডাক্তারের কথার দিকে নজর দিলাম। আরিফা বলছে, ডাক্তার, আমরা অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্ষুনি বাচ্চা নিব না, এই বাচ্চা নষ্ট করে ফেলবো। আমিও আমার স্বামী উজ্জ্বল এ ব্যাপারে একমত। আরিফার কথাটা একদম তীরের মতো কলিজায় এসে বিঁধল। ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, কিছু মেডিসিন লিখে দিব, 3 দিন খাওয়ানোর পর আর একবার খাওয়াবেন, তখন একটা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম। উজ্জ্বল কথাটা বলে চকচকে 1000 টাকার একটি নোট ডাক্তারের হাতে ধরিয়ে দিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে চোখাচোখি করে ডাক্তার রুম থেকে বের হতে লাগলো। তাদের আশা দেখে আমি নিরাপদে সরে গেলাম। বাসে এসে হালকা খেয়ে আরিফাকে ফোন দিলাম। 2 বার রিং হতেই ফোনটা ধরলো। রিসিভ করতে বলল, হ্যালো বাবু, কেমন আছো? আমার বাবুটাকে এত এত মিস করছি, তা বলে বোঝাতে পারবো না। আমার বাবু কি কিছু খেয়েছে? আরিফার কথা শুনে আমার হঠাৎ হাসি পেল। প্রতিদিনের মতো আজকেও আরিফা এসব বলছে। দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ খেয়েছি। ও আচ্ছা বাবু, আমি রাখছি, হঠাৎ মাথাটা চক্কর মেরেছে, আমার ভালো লাগছে না। কথাটা বলে আরিফা হুট করে ফোনটা রেখে দিল। আমার সন্দেহের তীর আরো বেড়ে গেল। এমন সময় মোবাইলে আর একটা ফোন আসলো। ফোন রিসিভ করতে দেখলাম আরিফার বাবা বলল, তারা গ্রামে চলে গেছে আরিফাকে রেখে, আমি যেন তাদের বাসায় যাই। আমি কিছু বলতে পারলাম না। ঠিক আছে বলে ফোনটা রেখে দিয়ে ভাবলাম, এই মেয়েটা এমন বাটপারি করছে কেন আমার সাথে। আমি আবার আরিফাকে ফোন দিলাম। ওপাশ থেকে কেউ একজন বলছে, আপনি যে নাম্বারটিতে ফোন দিয়েছেন এই মুহূর্তে নাম্বারটি ব্যস্ত আছে, দয়া করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। 10 মিনিট ধরে ফোন দিচ্ছি, ফোনটা ব্যস্তই দেখাচ্ছে। পরে আমি তাদের বাড়ির দিকে রওনা দিলাম। আরিফার বাসার সামনে এসে দেখলাম আমার বন্ধু উজ্জ্বলের জুতা বাহিরে। তখন আমার বুঝতে আর বাকি রইল না উজ্জ্বল ঘরের ভেতরে আছে, আর আরিফা আমাকে বলেনি তার মা বাবা গ্রামের বাড়িতে গেছে। তার মানে চরম প্রতারণা করছে আমার সাথে। আমি আস্তে করে দরজায় হাত দিলাম, দেখছি দরজা খোলা। ভেতরে সিটকানি লাগাতে হয়তো ভুলে গেছে। আমি কেউ যাতে না বোঝে সেরকম করে ঘরের ভেতরে ঢুকলাম। আস্তে আস্তে রুমের কাছে আড়ি পাতলাম। দেখি রুম থেকে ফিসফিস করে আওয়াজ আসছে। ভেতরে উজ্জ্বল বলছে, ও সুইটহার্ট, আজ সারা রাত তোমাকে আদর করব, তোমার শরীরের প্রতিটা পার্টে ভালোবাসার স্পর্শ রেখে দিব। ইস, আরিফা বলল, দুষ্টু, ওভাবে বলো না, আমি পাগল হয়ে যাব। তখন তোমার বন্ধুর ঘরে গিয়ে আর মন টিকবে না। আমি দরজার পাশে দাঁড়িয়ে তাদের এই আপত্তিকর মুহূর্ত দেখছিলাম, আর মনে হচ্ছিল প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমাকে মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি যে দেখেছি সবকিছু জানি, এটা আরিফকে বুঝতে দেব না। তারপর আমি ওখান থেকে দ্রুত বাহিরের দরজায় চলে আসি। কলিং বেলের শব্দ করলাম। ভেতরে আরিফা আর উজ্জ্বল চমকে উঠে বলল, এই অসময়ে কে আসলো? আরিফা মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে। আরিফা উজ্জ্বলকে বসতে বলে দরজা খোলার জন্য আসলো এবং দরজার হোল দিয়ে বাইরে দেখলো ইমরান দাঁড়িয়ে আছে। আরিফা দৌড়ে গিয়ে উজ্জ্বলকে বলল, তোমার বন্ধু ইমরান চলে এসেছে, এখন আমি কি করব? খুব ছটফট করতে লাগলো, ঠিক যেন ডানা ভাঙ্গা মুরগির মতো। এদিকে বাইরে দাঁড়িয়ে ইমরান সমানে কলিং বেল টিপেই যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে উজ্জ্বলকে খাটের নিচে ঢুকিয়ে দিল। উজ্জ্বল তাড়াহুড়ো করে খাটের নিচে লুকিয়ে পড়লো। তারপর দৌড়ে এসে আবার দরজা খুললো। ইমরান ভেতরে ঢুকে সোজা আরিফার রুমের দিকে চলে আসলো। আর এদিক ওদিক তাকাচ্ছে আরিফা। দরজা বন্ধ করে এসে বলল, ওখানে কেন? তুমি এখানে এসো, ড্রয়িং রুমে বসি। ইমরান চালাকি করে বসে বলল, আমার শরীর ভালো লাগছে না, কিছুক্ষণ রেস্ট করব, বলে শুয়ে রইল। আরিফা এবার কি করবে বুঝতে পারছে না। ইমরান বলল, তুমি আমার পাশে বসো। আরিফা পাশে বসলো। এবার ইমরান মনে মনে ভাবলো, আমি তোমাকে আর বিয়ে করে বাসায় তুলবো না, কারণ তুমি নষ্ট হয়ে গেছো। যেখানে সত্যিকারের ভালোবাসার কোনো দাম থাকে না, সেখানে মানবতা বড় অসহায়। একথা বলে আরিফাকে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো এবং আদর করা শুরু করলো। আরিফা অনেকটাই না করেও পার পাচ্ছে না। অনেক সহ্য করার পর আরিফা বলল, কি হয়েছে তোমার? আজকে হঠাৎ এরকম করছো কেন? এদিকে খাটের নিচ থেকে সবকিছু শুনে যাচ্ছে বন্ধু উজ্জ্বল। খাটের উপর মচকামচকি ধস্তাধস্তির এসবের আওয়াজে উজ্জ্বলের মাথা যেন ঠং ঠং করছে। কি করবে বুঝতে পারছে না। উজ্জ্বল মনে মনে ভাবলো, আরিফা, আমি কোন রকম যদি এখান থেকে বের হতে পারি, তোমার সাথে আর যোগাযোগ করবো না। আমার কাজ শেষ হয়ে গেলে এখানে আর আমি থাকি না। খাটের উপর অনেকক্ষণ আদর করার পর দুজনে ক্লান্ত হয়ে শুয়ে রইল। আরিফা মনে মনে ভাবলো, এটা আমি কি করলাম? আবেগে পড়ে দুজনকে আমার দেহটা বিলিয়ে দিলাম। এখন তারা যদি আমাকে কেউ গ্রহণ না করে আমি কোথায় যাবো? পাশে থাকে ইমরান বলল, তোমার আম্মা, আই মিন আমার শাশুড়ি কোথায়? আরিফা বলল, আম্মা আমার
খালার বাড়িতে গেছে, হয়তো আসতে রাত হতে পারে। কথা বলতে না বলতে ঠিক এমন সময় আম্মা চলে আসলো। আম্মা ঢুকে বলল, জামাই কখন আসলে? ইমরান বলল, আমি এসেছি কিছুক্ষণ আগে, আমার আগে এখানে আরেকজন এসেছিল। আম্মা বলল, জামাই এটা কোন ধরনের কথা বলছো? ইমরান জুতো জোড়া বের করে বলল, আম্মা দেখুন, এই জুতা নিশ্চয়ই বাড়িতে কেউ পরে না। এদিকে খাটের তলায় শুয়ে থেকে উজ্জ্বলেদের কথা শুনে ভয়ে খাবু খাবু হয়ে যাচ্ছে। আরিফা অনেকটা ছটফট করতে লাগলো। মা জিজ্ঞাসা করলো, আরিফা বাসায় কেউ এসেছিল? কই না তো মা। তাহলে আমার বাড়িতেই জুতা কোথা থেকে আসবে? এমন সময় বাহির থেকে আব্বা চলে আসলো। শুধুমাত্র বলল, জামাই তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমি ফোন করে জামাইকে বাড়িতে পাঠিয়েছি। ইমরান বলল, না আব্বা, আমার কোনো অসুবিধা হয়নি, তবে আমি আসাতে আপনার মেয়ের কিছুটা অসুবিধা হয়েছে মনে হয়। শ্বশুর বলল, এটা কোন ধরনের কথা বললে? ইমরান বলল, আব্বা আম্মা আপনারা দুজনেই দেখুন এই খাটের নিচে কে আছে। তারা হবু জামাইয়ের মুখে সব কথা শুনে দেরি না করে খাটের নিচে তাকিয়ে দেখলো ইমরানের বন্ধু উজ্জ্বল খাটের নিচে শুয়ে রইল। মা বাবা দুজনেই টেনে ওকে বের করলো। শ্বশুর উজ্জ্বলকে জোরে জোরে থাপ্পড় দিয়ে বলল, কে তুই বল। ইমরান সব কথা শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে বলল। শ্বশুর শাশুড়ি দুজনেই লজ্জিত হয়ে গেল। এই সুযোগে ইমরান পকেট থেকে একটা ছুরি বের করে শাশুড়িকে জিম্মি করে বলল, এই বুড়ি, তোর মেয়ে নষ্টা মেয়ে, তুই যখন বাড়ি থেকে কোনো জায়গায় বের হোস ঠিক তখনই আমি এসে তোর মেয়ের সাথে ফষ্টি নষ্টি করি। ইমরান যখন উজ্জ্বলকে ধরতে চাইলো তখনই হুমকি দিয়ে শাশুড়িকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আরিফা হাত জোর করে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এর জীবনেও এই ভুল করব না। ইমরান এবার উত্তেজিত হয়ে বলল, কিসের ক্ষমা কিসের মা, তোদের মতো নষ্টা মেয়েদের শিক্ষা হওয়া উচিত। আমি না হয় তোকে ক্ষমা করলাম, কিন্তু তোর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেই বাচ্চার কি অপরাধ? সে তো আমাদের কাউকে ক্ষমা করবে না। এই কথা শুনে শ্বশুর শাশুড়ি দুজনে অবাক হয়ে গেল। শ্বশুর জিজ্ঞাসা করলো, কার পেটে বাচ্চা? আরিফার পেটে উজ্জ্বলের বাচ্চা। ইমরান বলল, আমি আর আপনাদের মেয়েকে বিয়ে করব না, গুড বাই বলে চলে গেল। আরিফা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মা বাবা দুজন জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর এখানে আমাদের গল্পের সমাপ্ত হলো। সম্মানিত দর্শক, যারা দুই নৌকায় পা দেয় তাদের শেষ পরিণতি আজকের নাটকের আরিফার মতো হয়। তাই দেখে শুনে সাবধানে পথ চলুন। জীবনটা একবার, বারবার নয়। ধন্যবাদ। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।